প্রায় ২ সপ্তাহ সময় যাবৎ ইরানে ব্যাপক লেভেলে বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভ প্রথমে শুরু হয়েছিল অর্থনীতির বাজে অবস্থার জায়গা থেকে। ছোট ছোট ব্যবসায়ীরা এটা শুরু করেছিলেন, পরবর্তীতে এইটা শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে এত ব্যাপক আকার ধারণ করেছে যে ইরানের প্রায় ২০০-র কাছাকাছি শহরে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। ব্যাপক লেভেলের এখানে ধ্বংসযজ্ঞ চলছে এবং সরকারি হিসাব মতে এখানে মৃতের সংখ্যা ৬০ বা ৭০-এর দিকে হলেও বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে জানানো হচ্ছে এই মৃতের সংখ্যা এখানে প্রায় ৩00-৪০০ ছাড়িয়ে গেছে। সো মাত্র ২ সপ্তাহেরও কম সময়ের ভিতরে ৩00-৪০০ মানুষের বেশি যদি এখানে মারা যায়, এইটা যে কতটা ভয়ঙ্কর হয়ে গেছে এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। তো এই ইরানের এই পুরো ব্যাপারগুলো হচ্ছে আমাদের আজকে একটা আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব। আজকের ভিডিওটা একেবারে প্রপার এডিটেড বা প্রপার স্ক্রিপ্টেড কিছু না, কারণ সময় হাতে খুব একটা নাই। তাই ভাবলাম যে আমি ঘাটাঘাটি করে যা যা পেয়েছি সবগুলো একটু ইনফর্মাল আলোচনার মাধ্যমে আপনাদের সাথে কথাবার্তা বলি। তো এই মুহূর্তে অনেকে একটা প্রশ্ন উঠাচ্ছেন যে যেহেতু ইরানে একটা বড় সংখ্যক মানুষ এখন সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, সরকারের পতনের ডাক দিচ্ছে, এবং এই সরকার পতনের ডাকের পাশাপাশি ইরানের যেই একটা সময় রাজতন্ত্র ছিল, রেজা শাহ পাহলভির যেই বংশের শাসন ছিল ১৯২৫ থেকে শুরু করে ১৯৭৯ পর্যন্ত, এবং ১৯৭৯ সালে যখন ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়, তারপর ওই রেজা শাহের বংশ তারা হচ্ছে সেখান থেকে পালিয়ে যায়। এবং ওই রেজা শাহর যেই যুবরাজ যিনি ছিলেন তিনি এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি হচ্ছে এই সুযোগে তিনি হচ্ছে কয়েক বছর আগেও কিন্তু এরকম, বিশেষ করে ২০১৬ সালের পর থেকে কিন্তু ইরানের যে রাজতন্ত্রী সমর্থক যারা আছে তারাও কিন্তু আন্দোলনগুলোতে সক্রিয় ভূমিকা পালন করে এবং বড় বড় আন্দোলন তারাও গড়ে তোলে। তো এবারের আন্দোলনের এই সুযোগে রেজা শাহ পাহলভির ছেলে রেজা পাহলভি বা রেজা পাহলভি বলে তিনি হচ্ছে ঘোষণা দিচ্ছেন, মানুষজনকে ডাক দিচ্ছেন যে সব কিছু দখল করে ফেলো এবং আমি ফিরে আসতেছি, আমরা হচ্ছে সরকারের যে ক্ষমতা সেটা দখল করে ফেলবো। রাজতন্ত্রের জায়গা থেকে তিনি এই ঘোষণা দিলেন যে তিনি ফিরে আসবেন। আবার তিনি একই সাথে ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান করতেছেন যে যেহেতু ইরানের সরকার মানুষকে হত্যা করতেছে, সো ডোনাল্ড ট্রাম্প তুমি নিজে হচ্ছে সেখানে আক্রমণ চালিয়ে আমাদেরকে ক্ষমতায় বসাতে সহযোগিতা করো। আর ডোনাল্ড ট্রাম্পও হচ্ছে আন্দোলন শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে ঘোষণা দিলেন যে ইরান সরকার যদি আন্দোলনকারীদের উপর গুলি চালায় তবে তাদের উদ্ধারের জন্য মার্কিন প্রশাসন বা মার্কিন বাহিনী সেখানে হচ্ছে অভিযান পরিচালনা করবে। তো বুঝতেই পারতেছেন যে ঘটনাটা কতটা অ্যাকিউট লেভেলে চলে গেছে। যে নর্মালি ইরানে যে ধরনের বিক্ষোভ হয় আমরা জানি যে প্রতি ২ বছরে সেখানে একটা করে বড় বিক্ষোভ হয়। ২০১৬ সালে বড় বিক্ষোভ হয়েছে, ১৮ সালে বড় বিক্ষোভ হয়েছে, ২০২২ সালে বড় বিক্ষোভ হয়েছে। তো এই বিক্ষোভগুলো কিন্তু ইরান সরকার খুব কঠোরভাবে দমন করতে পারে এবং দমন করে ফেলে। এখানে সরকার পতনের একটা আভাস সবসময় আসে, সবসময় দেখা যায় যে সবসময় মিডিয়াতে বলা হয় সরকার পতন হয়ে যাবে, এইবার মনে হয় টিকে থাকতে পারবে না, বাট আলটিমেটলি সার্ভাইভ করে যায়। সেখানে বহুত মানুষ কিন্তু মারা যায়, কোনো কোনো ক্ষেত্রে ১,০০০-১,৫০০ পর্যন্ত মানুষ মারা যাওয়ার বিনিময়েও কিন্তু আন্দোলনটা সেখানে সফল হতে পারে না। কিন্তু এবারের যে অবস্থা, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ঘোষণা দিচ্ছে সে এখানে অভিযান চালাবে, আর ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তার আচরণের মাধ্যমে প্রকাশ করে দিলেন তিনি আসলে কী করতে পারেন। তিনি ভেনেজুয়েলাতে অভিযান চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসছে, গ্রিনল্যান্ড অভিযান পরিচালনার জন্য বারবার হুমকি দিচ্ছে। তো উনি আচরণের মধ্যে প্রকাশ করে ফেলছেন যে অন্য জায়গায় সে অভিযান চালাতে পারে। এমন জায়গায় যখন ইরানে অভিযান চালানোর কথা বলে তখন মানুষজন চিন্তা করে যে আসলে কি এই ঘটনা এখানে ঘটবে। সেই সাথে তিনি ধরেন অভিযান চালাইলেন, তারপর সেখানে ক্ষমতায় কে বসবে। ঠিক ওই অল্টারনেটিভের জায়গা থেকে ইরানের যেই পতিত রাজতন্ত্র বা রাজতন্ত্রের যে শক্তি, সেই রেজা পাহলভি বলতেছে যে তিনি ফিরে আসবেন, তিনি ফিরে এসে ক্ষমতা দখল করে নেবেন। এবং একই সময়ে মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশগুলো আছে এবং যে সমস্ত এলাই ইরানের ছিল, বিশেষ করে সিরিয়া ছিল মধ্যপ্রাচ্যে ইরানের একটা বড় ধরনের এলাই, পাশাপাশি অন্যান্য দেশগুলোতেও কিন্তু ইরানের প্রক্সি শক্তি হিসেবে বিভিন্ন সংগঠন খুবই অ্যাক্টিভ ছিল। কিন্তু আপনি খেয়াল করে দেখেন গত ১-২ বছরের ভিতরে কিন্তু এই শক্তিগুলো অনেকটা নুয়ে পড়েছে। সিরিয়াতে হঠাৎ করেই একটা গণ বিপ্লবের মধ্য দিয়ে যখন সরকারের পতন ঘটে গেল, এর ফলে কিন্তু সিরিয়ার সাথে ইরানের ওই যে আগের সম্পর্কটা, বিশেষ করে বাশার আল আসাদের সাথে, সেইটা এখন আর নাই। তার ইরানের শক্তি এখানে কিছুটা কম, এবং এই শক্তি কমের জায়গা থেকে আমরা দেখলাম যে ইসরায়েল ইরানে আক্রমণ চালাইলো, যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ চালাইলো গত ২০২৫ সালেই। এবং এই ব্যাপারগুলো ট্যাকেল দেওয়ার জন্য ইরানকেও প্রচুর পরিমাণে অর্থ খরচ করতে হয়েছে, শক্তি খরচ করতে হয়েছে, এবং এগুলোর মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে ইরান মধ্যপ্রাচ্যেও মোটামুটি অনেকটা একা হয়ে পড়েছে, এবং ইরানের এখন ওই পরিমাণ শক্তি হয়তো আসলেই নাই যে সব কিছু কঠোরভাবে দমন করে ফেলতে পারবে। বিশেষ করে ইসরায়েলের আক্রমণ সে ঠেকাতে পারে নাই, যুক্তরাষ্ট্রের আক্রমণ সে ঠেকাতে পারে নাই, এবং এগুলোর বিনিময়ে সে একটা কোণঠাসার মধ্যে ছিল। এবং সেই জায়গাগুলোতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে যে ইরান যে সাপোর্টটা পাবে, সেই সাপোর্টটাও সে খুব একটা পায় নাই। যে কারণে ইরান এই মুহূর্তে নাজুক অবস্থায় আছে বলা যায়। এবং এই নাজুক অবস্থাতেই
এত বড় একটা আন্দোলন, সেই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযান চালাবে বলে ঘোষণা দিয়েছে, আবার রেজা পাহলভি ফিরে আসবে। তো এমন অবস্থায় আসলেই কি ইরানের সরকার পতন ঘটতে পারে? বা ইরানের যেই রাষ্ট্র কাঠামো, যে সরকার ব্যবস্থা বা ক্ষমতার যেই সিস্টেম যেটা আছে, এই সিস্টেমের মধ্যে ইরানের খোমেনির পতন হওয়া কি সম্ভব? অনেকেই বলতেছে যে যত যাই হয়ে যাক, আলটিমেটলি শেষ পর্যন্ত ইরানে সরকার পতনটা হবে না। এখন কেন এই কথাটা বলতেছে, সেই কয়েকটা যুক্তি একটু উপস্থাপন করি, তারপর আবার এটাও আমরা আলোচনা করব যে কেন এই যুক্তিটা নাও টিকতে পারে। প্রথমত, ইরান তো হচ্ছে 1925 সাল থেকে শুরু করে 1979 সাল পর্যন্ত রাজতন্ত্র ছিল, এবং সেই রাজতন্ত্রে মানে রেজা পাহলভির যে বংশ, তাদের শাসনামলে ইরান একেবারে পুরোপুরি পশ্চিমা হয়ে গিয়েছিল। মানে সেখানে রাস্তাঘাটে পশ্চিমা সংস্কৃতির এত ছড়াছড়ি ছিল যে কেউ সেখানে ধর্মীয় বা ইসলাম ধর্মের সংস্কৃতি পালন করতে গেলেই তাকে কটু কথা শুনতে হতো, রাষ্ট্রের দমনপীড়নের শিকার হতে হতো। আমি কিন্তু আবার আগের ভিডিওতে ব্যাপারগুলো খুব ভালো করে ব্যাখ্যা করেছি, চাইলে সেটা দেখে নিতে পারেন। এবং ইরানে কিন্তু একটা লম্বা সময় যাবৎ ইসলাম ধর্মের শাসন ছিল, এবং তারও আগে ইরানের নিজস্ব কিছু সংস্কৃতি আছে। এগুলোর বাইরে গিয়ে যখন পশ্চিমা পুরোপুরি আদর্শটা চাপিয়ে দেওয়া হয়, এইটা ধীরে ধীরে ইরানের মানুষের ভিতরে কিন্তু একটা ক্ষোভের জন্ম দিয়েছিল। সেই ক্ষোভের জায়গা থেকে 1979 সালে গিয়ে একটা বিপ্লব হয়। তার মানে 1979 সালে যে একটা বড় ধরনের বিপ্লব হয়েছে, যেই বিপ্লবটা ইসলামী বিপ্লব, এই বিপ্লবে কিন্তু ইরানের ব্যাপক পরিমাণ মানুষের একটা সমর্থন ছিল। তার মানে ইরানে একটা ব্যাপক পরিমাণ মানুষ আছে যারা হচ্ছে ওই ইসলামী মূল্যবোধ বা ইসলামী শাসন কাঠামো চায়, এবং ওই জায়গা থেকেই কিন্তু ইরানের বর্তমান যেই রাষ্ট্র কাঠামো এটা দাঁড়ায় গেছে। এবং এই রাষ্ট্র কাঠামো দাঁড়ানোর পর আলী খামেনি তিনি দেখছিলেন যে এইটাকে ভেঙে ফেলার জন্য তো পশ্চিমারা ষড়যন্ত্র করবেই, কারণ পশ্চিমাদের স্বার্থ আমাদের এখানে ছিল, সেটা আমরা শেষ করে দিয়েছি। এবং তারপর থেকেই পশ্চিমা যেই মানে ষড়যন্ত্র, এটাকে রুখে দেওয়ার জন্য ইরানের পুরো সিস্টেমটা আসলে এমনভাবে বানানো হয়েছে, পুরো কাঠামোটা এমনভাবে সাজানো হয়েছে, যেইটা আসলে ইরানের যে বর্তমানে ইসলামী সরকার বা ইসলামী মানে কি বলবো ইসলামী শাসনতন্ত্র, এইটাকে টিকিয়ে রাখার জন্যই মূলত এটা বানানো হচ্ছে। ইরানের কিন্তু সেনাবাহিনীদের ভিতরে সবচেয়ে শক্তিশালী বাহিনী কোনটা? আইআরজিসি, মানে বিপ্লবী ফোর্স যেটা। এবং এই বিপ্লবী ফোর্সটা বানানোই হয়েছে শুধুমাত্র ইরানের এই যে কাঠামো, এইটাকে টিকিয়ে রাখার জন্য। শুধুমাত্র এইটা না, এর বাইরেও ইরানের কুদস ফোর্স আছে, এটা মূলত আইআরজিসির ভেতরে একটা গোপন গোয়েন্দা সংস্থা। এরা আলটিমেটলি কাজ করে যে এই এক্সিস্টিং কাঠামো এইটা যাতে টিকে থাকে সেটার জন্য। এরপরে ধরেন বাসিজ মিলিশিয়া নামে যে তাদের একটা কি বলবো আধা সামরিক বাহিনী আছে, এইটা হচ্ছে বিক্ষোভ দমন, তারপরে হচ্ছে মোরাল পুলিশিং ইত্যাদি করে। উদ্দেশ্য কি? এই কাঠামোটা টিকিয়ে রাখা। গোয়েন্দা মন্ত্রণালয় বা যে গোয়েন্দা নেটওয়ার্ক যেটা আছে, মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে আইআরজিসির যে ইন্টেলিজেন্স ইউনিট, মানে মূল কথা হচ্ছে ধরেন আমাদের রাষ্ট্র কাঠামোতে বা অন্যান্য সাধারণ রাষ্ট্র কাঠামোতে সেনাবাহিনী থাকে, পুলিশ থাকে, এরা কিন্তু সবাই এক্সিস্টিং কাঠামোর সমর্থনে থাকে না। এদের ভেতরে ভিন্ন মতাদর্শের বা ভিন্ন আদর্শের কিছু জায়গা কিন্তু থেকে যায়। এটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে এই জন্যই বিভিন্ন দেশে সেনা অভ্যুত্থান ঘটতে পারে। সেনা অভ্যুত্থান ঘটতে গেলে তাদের একটা পক্ষ অন্যদিকে চলে যায়। কিন্তু ইরানের যে পুরো ব্যবস্থাটা গত 40 বছরের বেশি সময় যাবত সাজানো হয়েছে, এই পুরো সিস্টেমটাই করা হয়েছে শুধুমাত্র এই এক্সিস্টিং যেই কাঠামো এইটাকে বজায় রাখার জন্য, এটাকে টিকিয়ে রাখার জন্য। সো যদি এমন হয়তো যে হ্যাঁ জনগণ ইরান সরকারের বিপক্ষে চলে গেছে, জনগণ কিন্তু তখনই সফল হবে যখন জনগণের সাথে সরকারের বা প্রশাসনের একটা অংশ তাদের পক্ষে চলে যাবে, তখনই ওই আন্দোলনটা সফল হয়। আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থানটা হইল, সেখানে কিন্তু আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর বিভিন্ন মানুষজনও কিন্তু আন্দোলনের সমর্থন জানাচ্ছিল, এবং সেনাবাহিনীর ভেতরেও হচ্ছে স্প্লিটিং হচ্ছিল যে তারা কেউ কেউ আন্দোলনের পক্ষে আছে। দেড় সময় জনগণ আরও ওই শক্তিটা পেয়ে যায়। কিন্তু ইরানের যে অবস্থাটা, ইরানের প্রত্যেকটা স্তর সাজানো হয়েছে এই এক্সিস্টিং কাঠামোকে বজায় রাখার জন্য, এটাকে ধরে রাখার জন্য। এই জন্য শেষ মোমেন্ট পর্যন্ত গিয়ে আসলে এই প্রশাসনের জিনিসটা বা সামরিক বাহিনীর জিনিসটা জনগণের সাথে যাবে কিনা, এইটা নিয়ে বড় একটা প্রশ্ন রয়ে গেছে। আর এইটা যদি না যায় তাহলে আসলে প্রচুর রক্তপাত হবে, কিন্তু আন্দোলন আলটিমেটলি সফল হবে না। আপনি পৃথিবীর যত আন্দোলনই দেখান না কেন, জনগণের সাথে যে পর্যন্ত সামরিক বাহিনী বা প্রশাসন যোগ না দেয়, সেই পর্যন্ত কিন্তু আন্দোলনটা খুব সহজে সফল হয় না। ইরানের অবস্থা হচ্ছে এরকম যে পুরো কাঠামোটা 40 বছর এমনভাবে সাজানো আছে যেটা শুধুমাত্র এই এক্সিস্টিং কাঠামোকে সাপোর্ট করে। এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন যে আসলে ইরানে এটা পতন ঘটানো যায় কিনা। এখন দ্বিতীয়ত হচ্ছে যদি এই ঘটনাটা না ঘটে তাহলে কি হবে? তাহলে হয়তোবা তখন
এই সরকারি বাহিনীর বিপক্ষে চলে যাবে হচ্ছে সাধারণ জনগণ। তখন সাধারণ জনগণ আর সরকারি বাহিনীর মধ্যে একটা গৃহযুদ্ধের অবস্থা তৈরি হবে। তখন যদি সাধারণ জনগণকে সাপোর্ট করার জন্য বা সমর্থন দেওয়ার জন্য কি বলবো ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এখানে তাদের বাহিনী প্রেরণ করে, তখন ব্যাপারটা কেমন হয়? তখন ওই বাহিনীর সাথে ইরানের বাহিনীর একটা সম্মুখ একটা লড়াই হয়ে যাবে, যেটা তখন ইরানকে একটা যুদ্ধের দিকে ঠেলে দিবে। এখন এই যুদ্ধটা তার মানে বুঝতে পারলেন, তখন কিন্তু একেবারে একটা বাইরের বাহিনীর সাথে ইরানের বাহিনীর একটা যুদ্ধ হবে। এবং এই যুদ্ধটা ঘটানোর জন্য আসলে মার্কিন প্রশাসন বা ইসরায়েল আসলে প্রস্তুত কিনা, তারা এটা ঘটাতে পারবে কিনা, ঘটাবে কিনা, এখানে কয়েকটা ইস্যু চলে আসে। একটা হচ্ছে ইরানে যেমন এই সরকারের বিরুদ্ধে মানুষজন আছে, ঠিক তেমনি কিন্তু ইসলামী শাসনকে তারা সমর্থন করে এরকম মানুষজন আছে। আবার এমন অনেক মানুষজন আছে যারা এখন আন্দোলন করতেছে এই অর্থনৈতিক বাজে অবস্থার বিপক্ষে গিয়ে। কিন্তু এই মানুষগুলো যদি একটা পর্যায়ে বুঝে ফেলে যে আসলে এই পুরো আন্দোলনের ভিতরে এখন পশ্চিমা শক্তি ঢুকে গেছে এবং তারা এইখানে এসে এই সরকার পতন ঘটিয়ে আবারও পশ্চিমা শাসন জারি করতে চায়, তখন ওই মানুষগুলো কিন্তু আবার এই আন্দোলন থেকে সরে গিয়ে সরকারের পক্ষেও দাঁড়িয়ে পড়তে পারে। এখন এই ব্যাপারটা প্রমাণ হয়ে যাচ্ছে কিনা যে এই আন্দোলনে পশ্চিমা শক্তি আছে, হয়ে যাচ্ছে। কারণ ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ঘোষণা দিয়েছেন, রেজা পাহলভি তিনি বলছেন তিনি ফিরে আসবেন। একই রকমভাবে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, নানান কেউ কেউ কিন্তু এই ব্যাপারে কথাবার্তা বলতেছে এবং অতিরঞ্জিত করে বিভিন্ন তথ্য প্রকাশ করতেছে। যেই ব্যাপারগুলো যখন প্রচারিত হচ্ছে এবং এইটাকে আমলে নিয়ে ইরানের সরকার ঘোষণা করতেছে যে আন্দোলনটা হ্যাঁ আমরা মেনে নিছি যে অর্থনৈতিকভাবে আমাদের ব্যর্থতা আছে, যে ব্যর্থতার সাথে এখন এই আন্দোলনটাকে চালাচ্ছে মূলত পশ্চিমারা, বিদেশি শক্তিরা। সো ওই লেভেল পর্যায়ে গিয়ে কিছু মানুষ আন্দোলনের থেকেও এইটা বুঝে ফেলতে পারে যে তার মানে আমাদের এই আন্দোলনটার সুযোগ নিয়ে পশ্চিমারা এখানে এন্ট্রি নিতে যাচ্ছে, তখন তারা আবার সরকারের পক্ষে দাঁড়াইতে পারে। আমার অনুমান এটা দাঁড়াইতে পারে। যদি দাঁড়ায় যায় তখন আবার কিন্তু এখানে সরকার পতন ঘটানোটা কিন্তু সহজ হবে না। এখন এই পুরো ব্যাপারগুলো আবার লাস্টের দিকে জনগণকে এই মেসেজটাও দিতে পারে যে এই যে একটা আন্দোলন গড়ে উঠলো, তারপরে এই যে একটা বিরাট ধরনের অর্থনৈতিক একটা চাপের মধ্য দিয়ে সরকার যাচ্ছে, যেখানে মুদ্রাস্ফীতি একেবারে অকল্পনীয় লেভেলে চলে গেছে, যে $1 সমান প্রায় 14 লক্ষ ইরানি রিয়াল। এই অবস্থায় যাওয়ার পিছনেও তো আলটিমেটলি এককভাবে ইরানের হাত নাই। হ্যাঁ, ইরানের রাজনৈতিক দুর্বলতা আছে, ইরানের ভেতরে নানান ধরনের সমস্যা আছে, কিন্তু মূল কাহিনী তো হচ্ছে পশ্চিমাদের বিভিন্ন নিষেধাজ্ঞা। তারা বছরের পর বছর ইরানের নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, ইরানের তেল বিক্রি করতে দিচ্ছে না। এর কারণে ইরানের অর্থনীতি এতটা সংকুচিত হয়েছে। আবার এর সাথে যুক্ত হয়েছে 2020 সালের পরবর্তী সময়ে মুহুর্মুহু বেশ কয়েকবার প্রাকৃতিক বড় ধরনের দুর্যোগের মুখে পড়েছিল ইরান, এবং চীন যেই পরিমাণ তেল ইরানের কাছ থেকে কিনতো সেটা সাম্প্রতিক সময় একটা কমে গেছে। চীন কিছু কম তেল কিনেছে তার কাছ থেকে। দ্যাটস ওয়াই অর্থনৈতিক সংকট আরও প্রবল আকার ধারণ করেছে। এখন জনগণ যদি এটাও লাস্টিমেটে বুঝে ফেলে যে এই অর্থনৈতিক সংকটের পিছনে তো আলটিমেটলি পশ্চিমারাই দায়ী, তারাই তো আমাদের চাপে ফেলছে, তখনও কিন্তু তারা ওই পশ্চিমা যেই আগ্রাসন এইটা হয়তো মেনে নেবে না। তার মানে আন্দোলন খুবই চরম উঠে গেছে এবং আন্দোলন খুবই ভয়াবহ অবস্থায় চলে যাচ্ছে। কিন্তু এই ভয়াবহ অবস্থায় যাওয়ার পরেও যখন সরকার পতনের প্রশ্নটা চলে আসবে, তখন যদি এটা নিছক এমন হইতো যে দেশের ভিতরে অন্য একটা গোষ্ঠী আছে যারা এই সরকারকে রিপ্লেস করবে, সেইটা পশ্চিমা ব্যাক্ট না, তখন জনগণ তাদের পক্ষে চলে যেতে পারত। কিন্তু এরকম কোনো গোষ্ঠী নাই। এখন ওই গোষ্ঠীটা যদি সরাসরি পশ্চিমা পক্ষ থেকে আসে, পশ্চিমা বাহিনী হয়ে আসে, তখন ওইটাকে ইরানের জনগণ সমর্থন দেবে কিনা এইটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। সো এই জায়গা থেকে একটা সন্দেহ আসে। সন্দেহ নাম্বার 2 হচ্ছে যে ইরানের যে জিওগ্রাফিক্যাল লোকেশন, এই লোকেশন অনুযায়ী এবং তার যে অবস্থান বা স্ট্র্যাটেজিক গুরুত্ব, এইটা বিবেচনায় ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সরাসরি অভিযান চালাবে কিনা। দেখেন, ইরানের ঠিক পাশেই কিন্তু হরমুজ প্রণালী অবস্থিত। আবার এই হরমুজ প্রণালী কিন্তু মূলত বিশ্ব তেলের যেই বাজার, সেই তেলের বাজারের যে মূল যাতায়াতের পথ সেটা। এখন ইরানেরও তো মিসাইল আছে, কিছু শক্তি তো আছে সামরিক বাহিনীর। সো এই হামলাগুলোর পরবর্তীতে ইরান কিন্তু চাইবে না যে আমি যুক্তরাষ্ট্রের বাহিনীকে হামলা করে তাদেরকে কাবু করে দেই। ইরান স্ট্র্যাটেজিকভাবে কি করবে, ওই তেলের রাস্তাটা বন্ধ করে দেবে। বিভিন্ন যে এই অঞ্চলে উপসাগরীয় অঞ্চলের যে বিভিন্ন জায়গায় তেলের খনিগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, দেখে দেখে ওই সব জায়গায় আক্রমণ করে দেবে, যাতে করে তেলের সাপ্লাইটা বাধাগ্রস্ত হয়। আর পুরো বিশ্বের যখন তেলের সাপ্লাই বাধাগ্রস্ত হবে, তখন দেখা যাবে যে বিশ্বের সবাই মিলে তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তখন নিন্দা করতে শুরু করবে যে আপনার এখানে আক্রমণ করা ঠিক হয় নাই। সো এই জিনিসগুলো বিবেচনা করে ইরানে হয়তো সরাসরি অভিযান নাও চালাইতে পারে। কিন্তু তারপর প্রশ্ন থেকে যায় যে বিভিন্ন কিছু বিবেচনা করেও তো আসলে ট্রাম্পের মাথা কাজ করে না। ট্রাম্পের মাথা কাজ করে যা মনে আইছে তাই।
কারণ সে হচ্ছে ভেনেজুয়েলাতে সেই যা মনে আসছে তাই বলেই আক্রমণ চালায়, সেখান থেকে কিন্তু প্রেসিডেন্টকে উঠায় নিয়ে চলে আসছে। এবং ব্যাকআপ তেল হিসেবে কিন্তু ভেনেজুয়েলার যে সবচেয়ে বেশি তেলের মজুদ এইটাকে যুক্তরাষ্ট্র ব্যবহার করে। সো যুক্তরাষ্ট্র যদি এই লাইনে চিন্তা করে যে আমার তো ব্যাকআপ তেল হিসেবে ভেনেজুয়েলার তেল আছেই, তাহলে আমার উপসাগরীয় অঞ্চলের এই তেলগুলো লাগবে কি, তাহলে আমি ইরানে অভিযান চালিয়ে দিই, তখন কিন্তু প্রশ্ন আবার ভিন্ন হয়ে যায়। সো মানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে ইরানের মানে মূল অবস্থাটা আসলে মানে কি বলবো, সমস্যাটা এতটা জটিল অবস্থায় গিয়েছে যেখানে আসলে ইরানের জনগণের সাফার করা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ যদি এমন হয় যে এই সরকারের পতন ঘটে, যদি রাজতন্ত্র ফিরে আসে, আরে ভাই রাজতন্ত্রের মাধ্যমে আপনি কিভাবে এই মুহূর্তের ইসলামী, যদি আমি এটাকে মানে পশ্চিমাদের ভাষায় যদি ইসলামী স্বৈরতন্ত্র বলি, যদি ইসলামী স্বৈরতন্ত্রকে সরায় দেই আর যে রাজতন্ত্রকে নিয়ে এসে বসায়, তো ওইটাও তো একটা স্বৈরতন্ত্রই হইলো। আলটিমেট সমাধানটা কি? সমাধান তো নাই। সো এইসব ব্যাপার অবশ্যই ইরানের মানুষজন চিন্তা করবে। আসলে ইরানের মানুষজন সবচেয়ে ক্ষোভের জায়গা হচ্ছে তারা দীর্ঘদিন যাবৎ অর্থনৈতিক একটা বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং এখান থেকে কোনোভাবে বের হইতে পারতেছে না। আসলে বের হবে কেমনে? ইরানকে তো একদম কোণঠাসা করে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে এখন দেখতে থাকি যে যদি আরও ভয়ঙ্কর অবস্থা চলে যায়, যদি সাধারণ মানুষজনের ভিতরে এই বিতৃষ্ণা চলে আসে যে না, দীর্ঘদিন এতটাই আমরা বাজে অবস্থায় ছিলাম যে এত কিছুর পরে আমাদের আর আসলে আর এইভাবে পশ্চিমা থেকে আলাদা থাকার দরকার নাই, আমরা প্রয়োজনে পশ্চিমাদের ভিতরে ঢুকে যাই, কিন্তু আমরা অর্থনৈতিক মুক্তি চাই। যদি এরকম চিন্তা সবাই করে ফেলে, তখন হয়তোবা পতন হওয়ার একটা সম্ভাবনা আসতে পারে। তবে মানে কিছুই বলা যাচ্ছে না, পতন হয়েও যেতে পারে। তবে পরিস্থিতি কিন্তু আসলে খুবই জটিল। তো যাই হোক, আমি জানি না কতটুকু বুঝাইতে পারলাম। আমি সকাল থেকে বেশ কিছু আর্টিকেল পড়তেছিলাম, আসলে সব জায়গাতেই সব তথ্য নাই, কারণ কঠিনভাবে হচ্ছে সেই মিডিয়াগুলোকে কন্ট্রোল করা হচ্ছে। ইরানের মিডিয়া তো ইরান আগে থেকেই কন্ট্রোল করে, আন্দোলনের সময় বেশি কন্ট্রোল করতেছে। এসবের বাইরে গিয়ে বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মিডিয়া যেই তথ্যগুলো উপস্থাপন করেছে সেগুলোর বেসিসে কথাবার্তা একটু বললাম। আমার মনে হয় যে কিছুটা আপনারা বুঝেছেন, এবং যদি পরবর্তীতে এই আন্দোলন আরও এক্সটেন্ড করতে থাকে তখন আরও সুন্দর করে এডিটেড উপায়ে, মানে এডিট করে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে আসবে। সে ভালো থাকবেন, বাই।